সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, সেট নম্বর 1, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, 70 মার্কের একটি প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এবং এই প্রশ্নর পাশাপাশি তোমাদের সিলেবাস নিয়েও পূর্ণাঙ্গ আলোচনা করব। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি প্রথমেই তোমাদের সিলেবাস দেখিয়ে দিচ্ছি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস, ভারত তীর্থ, স্বাধীনতা সংগ্রামে নারী, রাস্তায় ক্রিকেট খেলা, দিন ফুরালো, মানে সাহিত্যর মধ্যে জাদু কাহিনী, গাধার কান, ভাটিয়ালি গান, ও আমার দরদি, আগে জানলে, পটলবাবুর ফিল্ম স্টার, চিন্তাশীল, দেবদত্ত হিমালয় এবং বই তুই, অর্থাৎ টোটাল 11টি যে টপিকস আছে। ভাষা চর্চা বা বাংলা ব্যাকরণ, ষষ্ঠ থেকে একাদশ অধ্যায়। এর মধ্যে যেগুলি আছে সেটা হচ্ছে শব্দ তৈরির কৌশল, কারক, বিভক্তি, অনুসর্গ, পদ প্রকরণ, তারপরে এক কথায় প্রকাশ, বাগধারা। এরপরে যদি আমরা দেখি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন, তাহলে তোমরা দেখতে পাচ্ছ গদ্যে 20 নম্বর, তারপর পদ্যে মানে কবিতাও কিন্তু 20 নম্বর, তারপর ব্যাকরণে 10 নম্বর, সহায়ক পাঠে 10, যেমন মাকুতে 10 নম্বর, এবং নির্মিতি 10 নম্বর। রচনাধর্মী যে প্রশ্নগুলি থাকে, এই হচ্ছে টোটাল যে বিশ্লেষণ। এক কথায় 70 মার্কের যে বিশ্লেষণ। যাই হোক, আমি সরাসরি চলে যাব প্রশ্ন বিশ্লেষণে। তৃতীয়, এটা কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন, অর্থাৎ যারা সিলেবাস কারিকুলাম করে তারাই কিন্তু এই প্যাটার্নে প্রশ্ন হতে পারে। তার একটা প্রশ্ন প্যাটার্ন তারা দিয়ে দিয়েছে, সেই প্রশ্নটির উত্তর আমি বিশ্লেষণ করব। নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। মানে 1 নম্বরে এমসিকিউ গল্পের, 2 নম্বরে খুব সংক্ষেপে, তারপরে 2, 3, 4 এরকম করে সব গল্পের প্রশ্ন, এবং এখানে 5, 6, 7, 8 এগুলি হচ্ছে কবিতার প্রশ্ন। তারপরে 9, 10, 11 এগুলি হচ্ছে মাকু যে প্রশ্ন, এবং 12, 13, 14 এগুলো হচ্ছে তোমার 12, 13, 14 এগুলো হচ্ছে তোমার বাংলা ব্যাকরণ, নির্মিতি সেই প্রশ্ন। যাই হোক, আমরা এক এক করে সমস্ত প্রশ্ন দেখিয়ে দিলাম। এবারে আমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর বিশ্লেষণে দেখব, ঠিক আছে? তো সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমরা একটু বড় করে 5, 6, 7 এরকম করে আলাদা আলাদাভাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি। 9, 10, 11 এবং সর্বশেষ 12, 13, 14, 15 যেটা হচ্ছে ব্যাকরণ ও নির্মিতি চ্যাপ্টার। যাই সরাসরি উত্তর বিশ্লেষণ এবার দেখবে তোমরা। তাহলে প্রথমে যদি দেখি তোমার, কবি যে নদীর উপর নৌকো করে ভেসে চলেছেন তার নাম কি? এখানে পদ্মা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় কবি নৌকায় করে পদ্মা নদীর উপর দিয়ে ভেসে চলছে। নদীর 2 তীরে শ্যামল প্রকৃতি, গ্রাম ও প্রকৃতির সৌন্দর্য কবির মনে গভীর আনন্দ ও ভালোবাসার সৃষ্টি করেছে। এরপরে ননিবালা দেবীকে জেরা করেছিলেন কে? জিতেন ব্যানার্জি ও গোল্ডি। স্বাধীনতা সংগ্রামে ননিবালা দেবীকে প্রথমে কাশীর ডেপুটি পুলিশ সুপার জিতেন ব্যানার্জি জেরা করেন, পরে কলকাতায় আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডিও তাকে জেরা করেন। ননিবালা দেবী বিপ্লবীদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি, গল্পে তোমরা জানো সবাই। মাইকেল অ্যান্টনির জন্ম ওয়েস্ট ইন্ডিজে। তোমরা বিস্তারিতটা দেখে নিবে। তারপরে প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানি রেখাচিত্র। এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে? যুগান্তর। দেবদত্ত হিমালয় যে রচনা, সেখানে যুগান্তর পত্রিকা আছে। কিন্তু খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোতে শহরের মধ্যে বেশ একটা সাড়া পড়ে গেছে। সাড়া পড়ার কারণ কি? টাউন স্কুল ও মিশন স্কুলের মধ্যে ফুটবল ফাইনাল ম্যাচ হওয়ায় শহরের মধ্যে বেশ সাড়া পড়ে গিয়েছিল। টাউন স্কুল, মিশন স্কুল, এটা বিস্তারিত বিশ্লেষণটা তোমরা একটু দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম, যেমন রাস্তায় ক্রিকেট খেলা, মাইকেল অ্যান্টনি লেখক। এরপর পুলিশ কোন অভিযোগে দুকুরিবালা দেবীকে গ্রেপ্তার করেন? বিপ্লবীদের জন্য অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগে পুলিশ দুকুরিবালা দেবীকে গ্রেপ্তার করে। বিস্তারিত বিশ্লেষণ দেখে নেবে এখান থেকে। স্বাধীনতা সংগ্রামে নারী যে গল্প আছে সেখান থেকে নেওয়া। আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। দিনুর পরিচয় দাও। দিনু হলেন ধীরেন্দ্রনাথ ঠাকুর, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র, সে অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি। এরপরের প্রশ্ন, আমার মনের মধ্যে গান জেগে ওঠে, এটা 2000। দিনু, আমরা এই প্রশ্নটা দেখেছি। এরপরে চলে যাব 3 নম্বর। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে কবির মনে এক অপূর্ব আনন্দ সৃষ্টি, অনুভূতি জেগে ওঠে। বৃষ্টির ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে,
ঘাসে ঘাসে পুলক লাগে এবং গাছগুলো যেন কথা বলতে চায়। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ কবির মন স্বতঃস্ফূর্তভাবে গান জেগে ওঠে। এরপরে বৃষ্টির জন্য সেলোর মন খারাপ কেন? সেলোর মন খারাপ হয়েছিল কারণ যখনই সে ক্রিকেট খেলতে বা ব্যাট করতে যেত তখনই বৃষ্টি এসে খেলা বন্ধ করে দিত, ফলে সে ঠিকমতো ক্রিকেট খেলতে পারতো না। এরপরে রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতেছে? নরহরি তার দিদিমার কাছে প্রমাণ করে দিতে চেয়েছিল যে মাছি নিজে ভনভন করে না, মাছির ডানা থেকেই ভনভন শব্দ হয়। এরপরে গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহিত আর সাহস জুগিয়েছিল তা সংক্ষেপে লেখো। ফুটবল খেলায় টুনুর পায়ে চোট লাগলো, গিরিন তাকে হতাশ হতে দেয়নি। সে টুনুকে সাহস জুগিয়ে খেলার মন দিতে উৎসাহিত করছিল। টুনুর উপর আস্থা রেখে তাকে বুঝিয়েছিল যে সে দলের জন্য গুরুত্বপূর্ণ এবং তার পক্ষে ভালো খেলা সম্ভব। গিরিনের উৎসাহে টুনু নিজের ব্যথা ভুলে আবার খেলায় মন দেয়। এরপরে তোমার 4 নম্বরের প্রশ্ন, চিন্তাশীল নরহরি সব কথাতে চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশি বেশি হওয়ায় ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়, কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন সেই আবার ভাবতে বসে। এ থেকে নরহরি চরিত্রের সম্পর্কে তোমার কেমন ধারণা হলো? রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল নাটকটির প্রথম চরিত্র নরহরি। নাম থেকে বোঝা যায় যে সবসময় চিন্তা করে, কিন্তু তার চিন্তার অধিকাংশ বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয় নিয়ে নয়, বরং অতি তুচ্ছ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সে গভীরভাবে ভাবতে থাকে। নরহরির স্বভাবের একটি উল্লেখযোগ্য দিক হলো অতিরিক্ত যুক্তি খোঁজা। এটা কিন্তু 5 নম্বর করে। যেমন দিদিমা যখন বলেন মাছি ভনভন করছে, তখন নরহরি সেই সাধারণ কথাটিকে ভুল প্রমাণ করতে চায়। তার মতে মাছি নিজে ভনভন করে না, মাছির ডানা থেকেই শব্দ হয়। আবার সূর্য অস্ত যায়, এই সাধারণ কথাটিও সে মানতে চায় না। তার মতে সূর্য নয়, পৃথিবী ঘোরে। নরহরি অন্যের কথা ছোটোখাটো ভুলে নিয়েও চিন্তা করে, কিন্তু যখন তার মা কাশিবাসি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তখন প্রথমে সে খুব সহজেই বলে যায় যে মায়ের ইচ্ছায় সে বাধা দেবে না, কিন্তু মা যখন বলেন যে কাশি যাওয়ার জন্য টাকার ব্যবস্থা করতে হবে, তখন নরহরি আবার চিন্তায় পড়ে যায়। এবার এখানেই তার চরিত্রের আসল দিকটি প্রকাশ পায়। সে জীবনে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে প্রচুর চিন্তা করে, কিন্তু বাস্তব ও জরুরি কাজের সময় পিছিয়ে যায়। অর্থাৎ তার চিন্তা অনেক, কিন্তু কার্যকর কাজ করার ক্ষমতা কম। নরহরি চরিত্রের অতিরিক্ত চিন্তাশীল, যুক্তিবাদী, খুঁতখুঁতে, কর্মবিমুখ, আত্মকেন্দ্রিক, হাস্যরসাত্মক চরিত্র, এবং তাই নরহরির প্রকৃত অর্থে জ্ঞানী চিন্তাবিদ নয়, বরং অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে যুক্তির বাহুল্য দেখানো এবং প্রয়োজনীয় কাজে পিছিয়ে যাওয়া এক হাস্যকর কর্মবিমুখ চরিত্র। এরপরে এতদিন অকেজো থেকে তার শিল্পীর মন ভোঁতা হয়ে যায়নি। পটলবাবু মানে এই অনুভূতি কীভাবে জাগলো? এই অংশটুকু সত্যজিৎ রায়ের পটলবাবু ফিল্ম স্টার গল্পের সঙ্গে সম্পর্কিত। পটলবাবু একসময় নাট্য অভিনয়ে দক্ষ ছিলেন এবং অভিনয়কে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু দীর্ঘদিন তিনি অভিনয়ের সুযোগ পাননি, ফলে তার শিল্পী সত্তা যেন অকেজো হয়ে পড়েছিল। পরে একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি প্রথমে খুব সামান্য একটি চরিত্রে কাজ পান। তার সংলাপও খুব ছোটো, তাকে একটি নির্দিষ্ট মুহূর্তে অভিনয় করতে হবে, কিন্তু পটলবাবু ছোট্ট ভূমিকাটি মোটেই তুচ্ছ বলে মনে করেননি। তিনি নিজের পুরানো অভিনয় জীবনের কথা মনে করেন এবং বুঝতে পারেন যে একজন প্রকৃত শিল্পীর কাছে ভূমিকার আকার নেই, অভিনয়ের মানেই গুরুত্বপূর্ণ। তিনি বারবার নিজের সংলাপ অনুসরণ করেন এবং সেই সামান্য সংলাপের মধ্যেও কীভাবে আবেগ স্বাভাবিক প্রকাশ করা যায় তা ভেবে নেন। শুটিংয়ের সময় তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে অভিনয় করেন। তার অভিনয় শেষে হওয়ার পর তিনি অনুভব করেন যে এতদিন অভিনয়ের সুযোগ না পেলেও তার অভিনয় প্রতিভা শিল্পীর মন নষ্ট হয়ে যায়নি। সূর্যে মেঘে ঢাকা পড়ে গরম কমে গেলে পটলবাবু স্বস্তি অনুভব করেন এবং তার মনে গভীর আনন্দ, আত্মতৃপ্তি আসে। তিনি উপলব্ধি করেন যে তার অভিনয় দক্ষতা এখন অটুট রয়েছে। তাই শুটিং শেষ হওয়ার পর পটলবাবু মনে গভীর আনন্দ, আত্মতৃপ্তি জেগেছিল এবং তিনি উপলব্ধি করেছিলেন যে দীর্ঘদিন অকেজো থাকলেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি। এরপর পরের প্রশ্ন, রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প? মাইকেল অ্যান্টনি। রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি ত্রিনিদাদের মেয়ারো অঞ্চলে পটভূমিতে রচিত, তাই গল্পের স্থান, চরিত্র, পরিবেশ, নাম, মুদ্রা, কিছু সাংস্কৃতিক উপাদানের মধ্যে দিয়ে বৈশিষ্ট্য দেখা যায়। লেখক নিজেই ত্রিনিদিয়ান লেখক এবং তার ক্রিকেট ইন দি রোড গল্প সংকলন থেকে এই পাঠটি নেওয়া হয়েছে। বিদেশি গল্পর মনে হওয়ার কারণ, স্থান নাম, গল্প মেয়ারো নামের জায়গার উল্লেখ আছে, এটি ভারতীয় কোনো স্থানে নয়, ত্রিনিদাদের একটি অঞ্চল। চরিত্রের নাম, গল্পের কিশোর চরিত্রগুলোর নাম ছেলো, ভান, এমি, এই নামগুলো আমাদের পরিচিত বাঙালি নামের থেকে আলাদা এবং গল্পের বিদেশি পরিবেশকে স্পষ্ট করে। মুদ্রার নাম, গল্পে পেনি নামের মুদ্রা উল্লেখ করেছে, এটি গল্পটি বিদেশি পরিবেশে একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ, গল্পের পরিবেশে সমুদ্রের কাছে অঞ্চল, ঝড়, প্রবল বৃষ্টি, বজ্রপাত, সমুদ্রের গর্জন বিশেষভাবে উপস্থিত। এই পরিবেশে ভারতের সাধারণ শহুরে পরিবেশের তুলনায় আলাদা। বৃষ্টির ছড়া,
নেবুর পাতা, করম চা, হে বৃষ্টি, স্পেনে যা এছাড়াও উল্লেখ ও গল্পের বিদেশি পরিবেশকে স্পষ্ট করে। ক্রিকেট খেলার পরিবেশ গল্পে বর্ষাকালেও রাস্তায় ক্রিকেট খেলার প্রবল আগ্রহ দেখা যায়। স্থানীয় পরিবেশ, খেলাধুলার ধরন গল্পটিতে স্বতন্ত্রভাবে তৈরি করছে। এই সমস্ত উপাদানে একত্রে গল্পটি বিদেশি পটভূমি তৈরি করছে। অতএব স্থান নাম, চরিত্রের নাম, মুদ্রার নাম ও সমুদ্র ঘেরা প্রাকৃতিক পরিবেশে ছড়ার মধ্যে দিয়ে বিদেশের উল্লেখ, এইসব অনুষঙ্গের জন্য রাস্তা ক্রিকেট খেলা গল্পটি আমার কাছে বিদেশি গল্প বলে মনে হয়েছে। এরপরে কবিতায় চলে যাবো। এবার নিচের বিকল্পগুলির উত্তর দাও। ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে গীতাঞ্জলি কাব্য থেকে নেওয়া হয়েছে। তারপরে তেমনি একবার ফিরতে হবে সতী, কোথায় ফেরার কথা বলা হয়েছে? এখানে মন খারাপের গর্তে ফেরার কথা বলা হয়েছে। বইটই কবিতাটি লিখেছেন কে? প্রেমেন্দ্র মিত্র। তারপরে যেটা খুব সংক্ষেপে 6 নম্বরের প্রশ্ন, ওগুলোর উত্তর দিতে হবে প্রতিটি 1 মার্ক। বই পড়া সব মিশে হবে কেন? শুধু বই পড়লেই হবে না, বইয়ের জ্ঞানকে বাস্তব জগতে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। তাই টই না পড়লে, অর্থাৎ চারপাশের জগৎকে না দেখলে শুধু বই পড়া অসম্পূর্ণ থেকে যায়। এরপরের প্রশ্ন, দিন ফুরালো কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? পাখিরা ধানের গুচ্ছ থেকে ঘরের দিকে উড়ে যায়। এরপরের প্রশ্ন, ওঙ্কার ধ্বনি বলতে কী বোঝায়? ধ্বনিকে ওঙ্কার ধ্বনি ধ্বনিকে ওঙ্কার ধ্বনি বলা হয়। এটি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে পবিত্র ও ঐক্যের প্রতীক। ভারতীয় কবিতায় এটি বিভিন্ন মানুষের বিভেদ ভুলে একতার বন্ধনে আবদ্ধ হওয়ার ভাব প্রকাশ করে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হে বুদ্ধ বিনা বাজো বাজো বাজো, কবি বুদ্ধ বিনা বেজে ওঠার প্রত্যাশী কেন? কবি চান বুদ্ধ বিনার পবিত্র সুরে মানুষের হৃদয় থেকে বিভেদ, বিদ্বেষ, সংকীর্ণতা দূর হয়ে যাক। যারা দূরে রয়েছে তারাও যেন এই সুরে আকৃষ্ট হয়ে ভারতের মহামানবের মিলন ক্ষেত্রে এসে দাঁড়ায়। সকল মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হোক, এই আশাতেই কবি বুদ্ধ বিনার বেজে ওঠার প্রত্যাশা করেছেন। এরপরের প্রশ্ন, দিন ফুরালো কবিতায় কতকরা কেন বলেছে কেউ বা খুলে দেখেছে রঙের বাক্স? হ্যাঁ, সূর্য অস্ত যাওয়ার সময় আকাশে নানা রঙের অপূর্ব খেলা শুরু হয়। কবির কল্পনা, ঈশ্বর যেন তার রঙের বাক্স খুলে আকাশে সে অসংখ্য রং ছড়িয়ে দেন, কিন্তু কতকরা বাড়ি ফিরে যেতে হবে বলে তারা সেই অপরূপ দৃশ্য দেখার সুযোগ পাবে না। তাই আক্ষেপ করে তারা বলে কেউ বা খুলে দেখছে রঙের বাক্স। টই কোথায় পড়ার জন্য পাওয়া যায়? শুধু বইয়ের মধ্যে নয়, প্রকৃতির সর্বত্র পড়া যায়। বইয়ের বাইরে তাকালে রোদ মাখানো গাছের ডালে, পাতায়, খেলার মাঠে, মেঘ, দিঘির জলে, ছোট পাখির ডানা এবং শিশুর মুখের হাসিতেই টই খুঁজে পাওয়া যায়। এরপর 8 নম্বর প্রশ্ন, ভারতীয় কবিতায় মহামানবের দুই করে সাগর তীর বলতে কবি কী বুঝিয়েছেন? প্রতিটায় 5 মার্ক। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীর বলতে ভারতবর্ষকে বোঝানো হয়েছে। কবির কল্পনায় ভারতবর্ষ এমন একটি পবিত্র মিলন ক্ষেত্র যেখানে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ এসে মিলিত হয়েছে। যেমন অসংখ্য নদী এসে সমুদ্রে মিশে যায়, তেমনই বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষ ভারতবর্ষে এসে এক বৃহৎ মানব সমাজে অংশ হয়ে উঠেছে। এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সন্ধান পাওয়া যায়। তাই ভারতবর্ষ কেবল একটি ভূখণ্ড নয়, একটি বিশ্ব মানবতার মিলন ক্ষেত্র। মহানগরের সাগর বলতে কবি সমগ্র মানবজাতির বিশাল সমাবেশকে বোঝাতে এসেছেন এবং সাগর তীর বলতে সেই মিলনের পবিত্র ভূমি ভারতবর্ষকে বোঝানো হয়েছে। এরপর প্রশ্ন, আমরা কি আর দেখতে পাবো ভাবছেও? কোন দৃশ্য দেখতে না পাওয়ার বেদনা পঙ্ক্তিতে ধরা পড়ছে তোমার কল্পনা, সেই দৃশ্যটি বর্ণনা। শঙ্খ ঘোষের দিন ফুরালো কবিতায় সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার আগে আকাশে যে অপূর্ব রঙের খেলা দেখা যায়, সেই দৃশ্যের কথা বলা হয়েছে। কবি কল্পনা করছেন ঈশ্বর যেন আকাশ জুড়ে লক্ষ লক্ষ রঙের এক অপরূপ দৃশ্য সৃষ্টি করবেন, কিন্তু সারাদিন খেলার পর শিশুদের বাড়ি যেতে হবে, তাই তারা সেই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে না। এই না পাওয়ার আক্ষেপ থেকেই কথকরা বলে আমরা কি আর দেখতে পাবো ভাবছো? আমার কল্পনার দৃশ্য, সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাওয়ার পথে চারিদিকে আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। আকাশের একদিক লাল, অন্যদিক কমল হলুদ এবং বেগুনি রঙের মিশ্রণ মেঘের গায়ে সেই রং পরে অপূর্ব ছবি তৈরি করেছে। মনে হচ্ছে কোনো শিল্পী যেন বিশাল আকাশকে ক্যানভাস বানিয়ে তাতে নানা রঙের তুলির টান দিয়েছেন। পাখিরা দল বেঁধে নিজেরা বাসার দিকে ফিরে যাচ্ছে। মাঠের চারপাশে সন্ধ্যার ছায়া নেমে আসছে। প্রকৃতি যেন দিনের শেষ মুহূর্তে নিজের সৌন্দর্য সমস্ত সম্ভার মেরে ধরছে, কিন্তু শিশুদের বাড়ি ফিরতে হবে। বাবা মায়ের বকুনির ভয়ে তারা সেই অপূর্ব দৃশ্য বেশিক্ষণ দেখতে পারে না। বইটই কবিতাটি অবলম্বনে প্রদত্ত ছবিটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। প্রদত্ত ছবিটির প্রসঙ্গে প্রেমের নিমিত্তের বইটই কবিতা ভাবের গভীর সম্পর্ক আছে। কবিতা কবি বলছেন শুধু বই পড়লে হবে না, বইয়ের পাশাপাশি প্রকৃতি ও চারপাশের জগতের পাঠও গ্রহণ করতে হবে। টই যেন বইয়ের বাইরের পৃথিবীর পাঠ। কবি দেখিয়েছেন পৃথিবীর
প্রকৃতি রোদ মাখানো গাছের ডালে ডালে পাতায়, খোলা মাঠে, আকাশে, মেঘে, দিঘির চলে, পাখির ডানায়, শিশুর হাসিতে বই টই ছড়িয়ে আছে। অর্থাৎ প্রকৃতি নিজে একটি বিশাল বই, যার প্রতিটি দৃশ্য থেকে আমরা নতুন কিছু শিখতে পারি। পদার্থ ছবিতে বই ও তার সঙ্গে বাইরের জগতের দিকে প্রসারিত হওয়ার যে ভাব ফুটে উঠেছে, তা কবিতার মূল বক্তব্যকে প্রকাশ করে। বই আমাদের জ্ঞান দেয়, আর প্রকৃতি ও বাস্তব জীবন সেই জ্ঞানকে সম্পূর্ণ করে। এরপরে আমরা চলে যাব 9, যেটা মাকুর প্রশ্ন। খুব সংক্ষেপে নিচে যে কোনো দুটো প্রশ্ন উত্তর দাও। অমনি সবাই একটু গম্ভীর হয়ে গেল। কোন কথা শুনে সবাই গম্ভীর হলো? সোনা যখন বিহারীর কথা জিজ্ঞেস করেছিল, তখন সবাই একটু গম্ভীর হয়ে গেছিল। এরপরে ওকে বাঘেও খাবে না, মাকু সম্পর্কে সোনা একথা বলছে কেন? সোনা কথা বলছে কারণ মাকু টিন, রবার, স্প্রিং এবং প্লাস্টিক দিয়ে তৈরি, তাই সে মানুষের মতো জীবন্ত প্রাণী নয়, ফলে বাঘও তাকে খেতে পারবে না। এরপরে তবে আরও 5,000 টাকা হলেই হয়। এই টাকার প্রয়োজন হয়েছিল কেন? আরও 5,000 টাকা হলে মাকুর যন্ত্রপাতির দাম, ঘড়ির কারখানা মিটিয়ে দেওয়া যেত। তাহলে ঘড়িওয়ালা আর পেয়াদার ভয় থাকতো না, এবং সে মাকুকে নিয়ে খেলা দেখে উপার্জন করতে পারত। ঘড়িওয়ালা বানিয়ে দেবে। ঘড়িওয়ালা কী বানিয়ে দেবে, কি না টিয়া জানতে চায়, সেটি বানিয়ে দেওয়া দরকার কেন? টিয়া জানতে চেয়েছিল ঘড়িওয়ালা মাকুর জন্য কাদার কল বানিয়ে দিতে পারবে কি না। মাকু অনেক কাজ করতে পারলে মানুষের মতো হাসতেও কাঁদতে পারতো না। বিশেষ করে মাকু পরীদের রানীকে বিয়ে করতে চাইছিল, তাই তাকে আরও মানুষের মতো করে তুলতে এবং ইচ্ছা পূরণ করতে কাদার কলের প্রয়োজন হয়েছিল। কিন্তু মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালা বিদ্যা, বুদ্ধি, অর্থ প্রায় শেষ হয়ে গেছে, তাই সে নতুন করে কাদার কল বানাতে পারছে না। সর্বনাশ হয়ে গেছে। কোন সর্বনাশের কথা বলা হয়েছে, সেই পরিস্থিতি টিয়া কী বলেছিল? এখানে সর্বনাশ বলতে বোঝানো হয়েছে যে ভুল করে সার্কাসের জানোয়ারদের ভিটামিনের বড়ির বদলে কড়া জেলা খাইয়ে দিয়েছিল, ফলে সব জানোয়ার অসুস্থ হয়ে পড়ছিল। অথচ মাত্র 5 ঘন্টা পরেই হোটেলওয়ালার জন্মদিন অনুষ্ঠানে সার্কাসের খেলা হওয়ার কথা ছিল। তাই সার্কাসের খেলা কীভাবে হবে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। এই অবস্থায় টিয়া বলছিল, পণ্ড হবে কেন? আমরা যে নাচবো গাইবো তো, দরাবাজির লোকেরা দড়িতে চড়বে, জাদুকর পরীদের রানীকে নামাবে। তবে জোড়া জোড়া না থাকা সে শঙ্কে জিজ্ঞাসা করেছিল, ঘোড়াদের কোন জোলাপ খাওয়ানো হয়েছিল? এরপরে সোনা আর 11 নম্বর। সোনা আর সেখানে দাঁড়ালো না, টিয়ার হাত ধরে ঘাট জমির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। মনে করো তুমি ওদের সঙ্গে আছো, তুমি ওদের কিভাবে সাহায্য করবে? আমি যদি সোনা ও টিয়ার সঙ্গে থাকতাম, তাহলে প্রথমে তাদের শান্ত থাকতে বলতাম। মাকু খুঁজতে গিয়ে তারা যেন বিপদে না পড়ে, সে বিষয়ে আমি তাদের সতর্ক করতাম। আমরা দলবদ্ধভাবে মাকুকে খুঁজতাম এবং একে অপরের কাছ থেকে আলাদা হতাম। প্রথমে আমরা ঘাস জমি, আশপাশের ঝোপঝাড়, নিরাপদ জায়গাগুলো মাকুকে খুঁজতাম। অচেনা গর্ত, বিপজ্জনক জায়গায় নিজেরা ঢুকতাম না। কোথাও মাকুর সন্ধান পাওয়া গেলে অন্যদের খবর দিতাম, প্রয়োজনে সার্কাসের বড়দের সাহায্য নিতাম। আমি সোনা ও টিয়াকে সাহস দিতাম এবং বলতাম, মাকু নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। যারা যাতে ভয় বা দুঃখে কান্নায় ভেঙে না পড়ে, সেদিকেও খেয়াল রাখতাম। মাকুকে খুঁজে পাওয়া পরে তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসতাম। মাকু ভালো না, চাই না ওকে। সোনা টিয়ার এই মনের অবস্থা তুমি ওদের কীভাবে প্রবোধ দেবে যে সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। আমি সোনাটিকে বলতাম, তোমার মন খারাপ করো না, মাকু হয়তো ইচ্ছা করে তোমাদের কষ্ট দিতে চায়নি। তারা নিজেও অনেক সমস্যা আছে এবং সে নিজের ইচ্ছা মতো সব সময় চলতে পারে না, তাই তারা কোনো আচরণে তোমার কষ্ট পেও না। তোমরা মাকুকে এত ভালোবাসো যে তার এর জন্য এত দূরে ছুটে এসেছো। তাই এখন রাগ বা অভিমান না করে একটু শান্ত হও। মাকু নিশ্চয়ই তোমাদের ভালোবাসে। সে ফিরে এলে তার সঙ্গে ভালোভাবে কথা বলবে। বিপদের সময় বন্ধুকে ছেড়ে দেওয়া নয়, বরং তাকে বুঝতে চেষ্টা করাই উচিত। আমি আরও বললাম, তোমরা দুজন একসঙ্গে থাকো, সাহস রাখো, সব সমস্যার একটা না একটা সমাধান হবে। মাকুকেও আমরা সাহায্য করব। এরপরে 12 নম্বরের প্রশ্ন। ব্যাকরণ, নিচের বিকল্পগুলোর মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও। যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি এটা হচ্ছে তোমার হতে পারে একটিমাত্র নির্দিষ্ট কারকের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তির্যক বিভক্তি। এরপরে সেইভাবে চলে যাবে, ভাবা যায় না। নিম্নের অংশটি কোনটি? এখানে এসে এভাবে চলে যাবে, এখানে সে এভাবে চলে যাবে অংশটি একটি উপবাক্য। এই বাক্যটি ভাবা যায় না, ক্রিয়ার কর্তার কাজ করছে, অর্থাৎ উপবাক্যীয় কর্তা। খ নম্বরের উত্তর। প্রদত্ত কোন প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয় নয়? ইষ্ণু কর্তৃক প্রত্যয়, এটি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ গঠন করে। স্নিক, ময়ট, মতো তদ্ধিত প্রত্যয়ের অন্তর্ভুক্ত। এরপরের প্রশ্ন 12-4। কোন শব্দটিতে কীট প্রত্যয় ব্যবহার আছে? গতি।
গতিতে কীট প্রত্যয়ের ব্যবহার আছে। নিচের কোনটি কর্মে বিপসার এর উদাহরণ? কি কি খাবে? এটা হচ্ছে বিপসার উদাহরণ। এরপরে নির্দেশক অংশের উত্তর দাও। বুজ্জুৎপত্তি নির্ণয় করো। তৎকালীন, তৎকাল যোগহীন, তৎকালীন সেই সময়কার বা সেই সময়ের। নির্ণয় করো গোয়েন্দাগিরি, গোয়েন্দা যোগগিরি, গোয়েন্দাগিরি। হ্যাঁ, এরপরে শুদ্ধ করে। আসলে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা শুদ্ধই, শুদ্ধ বুদ্ধিতে সবাইকে হারিয়ে দিল। বিভক্তি এটা শুদ্ধ। কাজে আমরা পরের প্রশ্ন, উপাদান সম্বন্ধ পদের একটু উদাহরণ দাও। সোনার আংটি, আরও উদাহরণ কাঠের টেবিল, রূপোর গয়না, এরকম করে। ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো। আনন্দ যোগ ময়ট, আনন্দময়। এবার সুখ যোগ ময়ট, দুঃখ যোগ ময়ট, মধু যোগ ময়ট, মানে সুখময়, দুঃখময়, মধুময়। এরপরে 14 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। একটি খেলার মাঠের আত্মকথা। হ্যাঁ, তারপরে আমি যে একটি খেলার মাঠ, শহরের এক প্রান্তে আমার অবস্থান, বহু বছর ধরে আমি এই এলাকায় ছেলে মেয়েদের আনন্দ দিয়ে আসি। অর্থাৎ খেলার মাঠেই কিন্তু এখানে কথা বলছে। আমার চারিদিকে বড় বড় গাছ, সকালবেলা সূর্যের আলো আমার ঘাসের উপর এসে পড়ে, পাখির কলকলকারিতে আমার ঘুম ভাঙে। প্রতিদিন সকালে অনেক মানুষ আমার কাছে আসে, কেউ হাঁটাহাঁটি করে, কেউ ব্যায়াম করে। বিকাল হলে আমার চেহারা বদলে যায়। ছেলেমেয়েরা দল বেঁধে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, অন্যান্য খেলায় মেতে উঠে। তাদের হাসি, আনন্দ, চিৎকার আমার খুব বুক ভরে যায়। আমি বহু প্রতিযোগিতার সাক্ষী, কত খেলোয়াড় আমার বুকেই প্রথম খেলতে শিখেছে। কেউ জিতলে আমি আনন্দ পাই, আবার কেউ হেরে গেলে তার মন খারাপও আমি অনুভব করি। কিন্তু আমি সবসময় তাদের পরিশ্রম করতেও হাল না ছাড়তে উৎসাহ দেই। তবে বর্তমানে আমার কিছুটা কষ্ট হয়। অনেকে আমার মধ্যে আবর্জনা ফেলে, কেউ কেউ ঘাস নষ্ট করে, আবার কখনো আমাকে অন্য কাজে ব্যবহার করার চেষ্টা হয়। এতে আমি খুব দুঃখ পাই। আমি চাই সবাই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক, কারণ আমি শুধু একটি মাঠ নই, আমি শিশুদের আনন্দ, স্বাস্থ্য, স্বপ্নের সঙ্গী। হ্যাঁ, সবুজ মাঠ শিশুদের সুস্থ শরীর, সুন্দর মন গড়ে তোলে। তাই খেলার মাঠ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। এরকম করে 14-2 আছে উন্নয়ন বনাম পরিবেশ, 14-3 আছে অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা। হ্যাঁ, তা এই ছিল এই ভিডিওর সামগ্রিক আলোচনা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। वीडियोस ধন্যবাদ बनाने हैं সবাইকে। फिल्मोरा है ना।